প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস আকাশ। আজ আমরা পৌর নির্বাচন, বিশেষ করে যে নির্বাচন সামনে হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আর এই অনুষ্ঠানে আমরা আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন শামসুজ্জামান দুদু, সাবেক ছাত্রনেতা ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এবং আমাদের সাথে আরও আছেন অসীম কুমার উকিল, সাবেক ছাত্রনেতা ও উপপ্রচার সম্পাদক আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা পৌর নির্বাচন নিয়ে কথা বলবো, তার আগে শুরুতে একটা খবর আমরা যেটা পেয়েছি সেটা নিয়ে দুজনের ছোট্ট করে মতামত চাইব। তো সেটা হলো, আপনারা জানেন যে ওয়াশিংটন ভিত্তিক একটা সাময়িকী, নাম হচ্ছে ফরেন পলিসি, এরা প্রত্যেক বছর তালিকা প্রকাশ করে। তো বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের তালিকায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পেয়েছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশ রক্ষার নীতি গ্রহণ করায় তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আপনার মন্তব্য জানতে চাইব। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। বাঙালি কেন, সে বিশ্বে যে কোনো জাতিগোষ্ঠী তার দেশের শীর্ষ পদে যিনি আছেন, শুধু তিনি নন, যে কোনো পদকপ্রাপ্তিতে বা প্রশংসায় এটা জাতিগতভাবেই প্রশংসিত হওয়ার ব্যাপার। তবে জলবায়ু প্রসঙ্গ যখন এসেছে, এতে আমাদের সরকার বা আমাদের দেশের উদ্যোগটা এটা লক্ষণীয় বিষয়। ধারাবাহিকভাবে অন্যান্য সরকার এবং বর্তমান সরকারের ধারাবাহিক একটা নীতি। আমরা জলবায়ুর ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের দরিদ্রতম দেশ হিসাবে, আমাদের যে চাপ বা আমাদের যে প্রাপ্তি যে ক্ষতিগ্রস্ত, সেটা আমরা এখনো পাইনি, কিন্তু উদ্যোগটা আছে এবং বলা যায় যে বিশ্বের বড় বড় দেশগুলোর দৃষ্টি আকর্ষণে আমরা সক্ষম হয়েছি। তবে এই পুরস্কার যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এই পুরস্কার যদি বাক স্বাধীনতার জন্যে, এই পুরস্কার যদি স্বাধীনতার প্রশ্নে, এই পুরস্কার যদি আমাদের অধিকার প্রাপ্তির প্রশ্নে আমরা পেতাম, তাহলে আমি আরো বেশি খুশি হতাম এবং আরো বেশি আমি তাকে ধন্যবাদ দিতাম প্রধানমন্ত্রীকে। তারপরেও আমি তাকে ধন্যবাদ দিই। অনেক ধন্যবাদ। না, এটি তো আমাদের দেশের জন্য একটি মহৎ অর্জন, আমাদের গৌরবের, আমাদের অহংকারের। সারা পৃথিবীতে 100 মানুষের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেটা ওয়াশিংটন ভিত্তিক একটি ফরেন পলিসি শীর্ষক, এবং জলবায়ু শীর্ষক স্পেশালি ডিসিশন মেকার ক্যাটাগরিতে পেয়েছে একে। এটা আমাদের লিডারশিপের জন্য একটি সম্মান, আমাদের দেশের জন্য গৌরবের, জাতি হিসাবে আমাদের অহংকারের। এই সবগুলো বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের মধ্য দিয়ে অর্জন হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। পাশাপাশি দেশবাসীও এটার শেয়ার হোল্ডার, দেশবাসী আমরা সকলের জন্য গর্ববোধ করছি। আশা করছি আমাদের এই যে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর এই বিভিন্ন প্রক্রিয়া আরও আগামী দিনে আরও সংযোজন হবে, আমরা আরও বেশি গর্বিত হব, গর্বিত জাতি হিসেবে সারা পৃথিবীতে প্রশংসিত হব। সেটি আমাদের প্রত্যাশা। সেরকম প্রত্যাশা আমাদের। আমরা এখন নির্বাচন প্রসঙ্গে আসি। সামনে যে আসন্ন পৌর নির্বাচন, সেটা আমরা দেখলাম যে বিএনপি অংশগ্রহণ করছে, আওয়ামী লীগ তো করছে, জাতীয় পার্টি অন্যান্য দলও করছে, এবং প্রক্রিয়া শুরু হয়েছে এবং মনোনয়ন প্রত্যয়ন দেওয়া শেষ করেছে। আজ বিএনপি আওয়ামী লীগ দুই দলই মনোনয়ন প্রত্যয়নপত্র দেওয়া শেষ করেছে। তো আপনারা কি প্রত্যাশা করছেন বিএনপি পক্ষ থেকে? বিএনপি নির্বাচনমুখী একটা দল। বিএনপি সবসময় নির্বাচনকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বলে মনে করে, এবং আপনি লক্ষ্য করবেন 88 সম্ভবত একটি নির্বাচন এরশাদের সময়, যখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরে প্রধান রাজনৈতিক দলগুলো তখন পৌরসভা নির্বাচন বয়কটের প্রসঙ্গ উঠেছিল এবং করেছিল তারা। তো এছাড়া সমসাময়িক সময়ের মধ্যে 2014 জাতীয় নির্বাচনের প্রশ্ন বাদে বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচনগুলো অংশগ্রহণ করেছে অনেক দুঃখ নিয়ে। যেমন আমাদের সিটি কর্পোরেশনের 5টা বড় সিটি কর্পোরেশনে 5টা আমরা জয়লাভ করেছি, সেখানে 4টায় নানান অভিযোগে, নানান সূচনাতায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, একটা টিম করে জ্বলছে। আর উপজেলা, তারপর পৌরসভায় ওই একইভাবে
এখানে একটা লক্ষণীয় বিষয় যে এটা আমি যথাযথ আইনের যারা কাজ করেন বা সরকার, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, এমপির বিরুদ্ধে কিন্তু যত অভিযোগই হোক, মামলা হোক, তারা জেলে যায়, তাদের কিন্তু পদ খারিজ হয় না। তারা কিন্তু এমপি থাকে যতক্ষণ পর্যন্ত তারা আদালত কর্তৃক দণ্ডিত না হন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সাংবিধানিকভাবেই তারা তাদের জনপ্রতিনিধি যে দায়িত্ব তারা পালন করেন। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে নির্বাচন কমিশন যে আইনটা আছে, সেখানে মেয়র বা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে যদি একটি অভিযোগ হয় কোর্টে চার্জশিট দেওয়া মাত্রই, এটা বিচার কিন্তু হয়নি, তার দণ্ডিতও না, তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বা সেটিকে বহিষ্কার করা হয়, বরখাস্ত করা হয়। যেটা আমার মনে হয় যে এটা দলীয় দৃষ্টিভঙ্গি শুধু না, জাতীয় দৃষ্টিভঙ্গিতে যারা একটা প্রতিনিধিকে, নির্বাচিত প্রতিনিধিকে, এটা খুব দুঃখজনক। আর 2 নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশন, আমি বলবো সরকার একটা রাজনৈতিক দলের সরকার, তারা তাদের নির্বাচনের প্রক্রিয়াতে তারা জয়লাভ করতে চাবে, মানে শুভ অশুভ, স্বাভাবিক অস্বাভাবিক যেভাবে হোক তারা করতে চাবে। কিন্তু নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে আইনকে ব্যবহার করে এটাকে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার যে চেষ্টা, সেটা সাংবিধানিকভাবেই কিন্তু নির্বাচন কমিশনের আছে। এবং প্রশাসনও যারা আছেন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারা কিন্তু নির্বাচনটাকে স্বাভাবিক করার প্রক্রিয়ায় থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, মানে গত সিটি কর্পোরেশন নির্বাচন যেটা আমরা ঢাকা এবং চট্টগ্রামে দেখলাম, দুঃখজনক। এটা একেবারে গত 43-44 বছরের মধ্যে। আগামী নির্বাচন আপনি প্রত্যাশা করছেন যে এরকম যাতে না হয়? শুধু এরকম না, আমরা লজ্জার হাত থেকে কি লজ্জার বাইরে বেরোতে পারি কিনা, অস্বাভাবিক পথ থেকে কি আমরা স্বাভাবিক পথে আসতে পারি কিনা। মানুষকে একটা ভোট দিবে, সেটা আমাকেও দিতে পারে, অসীম কুমারের দলকেও দিতে পারে, অন্য কোনো দলকেও দিতে পারে, সেই প্রক্রিয়া আমরা আসতে পারি কিনা। আপনার কাছে আসবে ওই যে কথাটা বলেন, সেই প্রক্রিয়া আসতে পারি কিনা, মানে আসলে মানুষ তার ভোটটা দিবে, কোনো কোথাও বাধাপ্রাপ্ত হবে না। এবং এই যে অনেকদিন, এবার তো দলীয় প্রতীকে এই স্থানীয় নির্বাচনটা, বিশেষ করে মেয়রের এই প্রথম হচ্ছে, তার মানে এক ধরনের প্রতীক নিয়ে নির্বাচন, ধানের শীষ, নৌকা বা নাঙ্গল যেটাই হোক, অন্য ধরনের মাত্রা দিয়েছে কিন্তু এটা। তো সেক্ষেত্রে যদিও আগের নির্বাচনগুলো নিয়ে কিছু অভিযোগ আছে, কিছু কোথাও খুব ভালো নির্বাচন হয়েছে সেটাও আছে, তা আপনি আওয়ামী লীগের পক্ষ থেকে কেমন প্রত্যাশা করছেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে নাইন টিভির দর্শক শ্রোতা দেশবাসীকে ধন্যবাদ। মানে আমরা আজকে যখন এখানে বসেছি, আমরা দলগতভাবে আমাদের নির্বাচন প্রক্রিয়ার প্রাথমিক যেটা কি মনোনয়ন প্রত্যয়ন দেওয়া, সেটার কাজ শেষ করে এসেছি। এবং সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশে সবাই ঢাকা থেকে প্রত্যয়নপত্র নিয়ে নিজ নিজ এলাকায় গিয়েছে। আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 5 এবং 6 ডিসেম্বর যাচাই বাছাই হবে, 13 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, 30 ডিসেম্বর নির্বাচন। প্রায় 72 লক্ষ ভোটার এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। 236টা ছিল, একটা আজকে মানিকগঞ্জ সিঙ্গার উপজেলাটা হাইকোর্ট থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে গতকালকে মংলাটা স্থগিত ঘোষণা করা হয়েছে। 234টি নির্বাচনে হচ্ছে। আমরা আমাদের যে অভিজ্ঞতাটুকু, এটা হয়তো দুদুভাই একমত হবেন যে দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রক্রিয়ায় এই নির্বাচনের উৎসব আমেজ একটা নতুন মাত্রার সংযোজন হয়েছে। সবাই যার যার মার্কানে নির্বাচন করবে এবং আমাদের কাছে এটি খুব এটি আশার বিষয়। নির্বাচনে যাব না, এই করতে হবে, সেই করতে হবে, নানান কথাবার্তা উচ্চিয়ে এখন সবাই আমরা নির্বাচন করছি। এটি সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এটা একটি সুন্দর নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। দুদুভাইয়ের যেটি প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই নির্বাচন প্রক্রিয়াটাকে সুন্দর করার, সুসংগঠিত করার মধ্য দিয়ে। তারপরেও উনি যেটা বলতেছিলেন নাকি যে সংসদ সদস্যরা, এমপিরা অভিযুক্ত না হওয়া পর্যন্ত তাদের পদ বহাল থাকে। অন্যান্যদের ক্ষেত্রে, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। অভিযোগ হলেই
তাকে বরখাস্ত করে দেয়া বরখাস্ত, চাকরিচ্যুতি। এটা স্থানীয় সরকার ব্যবস্থার একটি ত্রুটি, নিঃসন্দেহে এটা দুর্বল দিক। আমরা সবাই মিলে চাইলে এটাকে সবল করতে পারি এবং আমরা আমাদের অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করেছে আর কি। আমাদের অভিজ্ঞতার আলোকে আগামী দিনে এই জিনিসগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। মানে অভিজ্ঞতায় যেমন দলীয় ভিত্তিতে মেয়র নির্বাচন, কারণ এর আগে আমরা দেখেছি যে দলীয় ভিত্তিতে না হলেও দলের লোকজনই সব করতো, কিন্তু এটা একটা দুর্বল দিক বলেছেন, এটা তো সংশোধন করার সুযোগ আছে। না, সেগুলি আছে, সেগুলি নেই, কিন্তু অসুবিধাটা হলো কি জানেন, আমার 30শে ডিসেম্বর নির্বাচনটা পার হয়ে গেল, 31শে ডিসেম্বর আমরা এগুলি ভালো হলো, শুদ্ধ হলো, খারাপ হলো এগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। 1 জানুয়ারি থেকে আসলে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের কথা বলার সুযোগ থাকে না। আমাদের যারা আমরা স্টেক হোল্ডার, যারা আমরা রাজনীতিটা করি আর কি, এই বিষয়টা নিয়ে আমাদের অনবরত কাজ করা দরকার। নির্বাচনের মানে ঠিক এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়ায় সংযোজন বিযোজনের কিছু সীমাবদ্ধতা আছে। ইচ্ছা করলে আমি এটা আইন কানুন নতুন করে করতে পারবো কি পারবো না, বিষয়টা আছে। কিন্তু আমরা যদি এই ডিমান্ডটা প্লেস করি যে না, আমরা এই জায়গাটুকু চাই, কিছু কিছু জায়গা আমাদের পরিবর্তন করে, আমাদের যে রুলস রেগুলেশন, এই পদ্ধতিতে নির্বাচনের পদ্ধতি, 100 বছরের ব্রিটিশ আমলের প্রবর্তিত পদ্ধতি, এগুলি অবশ্যই পরিবর্তন করা দরকার। আজকের সে জায়গায় না ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি, শিক্ষার হার বাড়ছে, ঘরে ঘরে মোবাইল ফোন, ইন্টারনেট সংযোজন, তো সেখানে দাঁড়িয়ে মানুষ অত্যন্ত বেশি সচেতন। সেই সচেতন মানুষের জনপ্রতিনিধিটা হবে, সেই জনপ্রতিনিধিটার কাজকর্ম আগের মতোই থাকবে, এটা হইতে পারে না। আমার স্থানীয় সরকারের পরে সোর্স অফ ইনকাম, মানে ইনকাম ট্যাক্সের ফলে ঢাকা শহরে আমরা যারা দেশ চালাই আমাদের কজনের আছে, গ্রামের মানুষের তো নেই, যে সে তার বাড়ির ট্যাক্সটা দিতে চায় না। কিন্তু ট্যাক্স দেওয়াটা যেটা দায়িত্বের মধ্যে পড়ে, এই জায়গাগুলিকে বোঝানো প্রতিটি ক্ষেত্রেই, মানে পৌরসভা বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, সকল ক্ষেত্রেই অনেক ত্রুটি আছে, অনেক দুর্বল আছে। এই জায়গাগুলি নিয়ে আমাদের সকলের কাজ করে আগামী দিনগুলিতে এগুলি শক্তিশালী করতে হবে। তারপরে ধরেন সি নিয়ে যেটা বলছিলেন দুদু ভাই, আমরা তো বাংলাদেশ আওয়ামী লীগের মানে একটি বড় কন্ট্রিবিউশন টু দ্য নেশন নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করার, ভোটার আইডি কার্ড কিংবা ট্রান্সপারেন্ট ব্যালট বক্স থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো স্লোগানগুলিতে দীর্ঘ পথ পরিক্রমায় শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা নির্বাচনী ব্যবস্থা সুদৃঢ় করতে চেয়েছি, গর্ব করার মতো, অহংকার করার মতো একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছি। সেই কারণে সিইসি গঠন করার ক্ষেত্রে যে সার্চ কমিটি করা হয়েছে, সার্চ কমিটির মধ্য দিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে তখন মহামান্য রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান, না বিএনপিও, না সেটা আমরা জানি, যে তারপরে গঠন করার পরে যে নির্বাচনগুলো হয়েছে সেটা নিয়ে তো অনেক প্রশ্ন আলোচনা, আমি সে জায়গাটাই বলতেছি। তাহলে আমার যে প্রক্রিয়াতে আমি সিইসি গঠন করেছি, এটা প্রতীয়মান হয় যে প্রক্রিয়াটার মধ্যেও দুর্বল জায়গা আছে। এই বিষয়গুলি আমরা আলোচনা করে যে বিষয়গুলিকে আরো শক্তিশালী করি, এই বিষয়গুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে, অবাধ না হলে, নিরপেক্ষ না হলে, গ্রহণযোগ্য না হলে গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাবে কিভাবে, আমরা রাজনীতিটা করবো কিভাবে, দেশ আগাবো কি করে, সেই জায়গাগুলির উপরে আমাদের সকল রাজনীতিবিদেরই, আমি ক্ষমতায় আছি আপাতত, আমার হয়তো দায়িত্বটা বেশি, কিন্তু দুদুভাইরাও দেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল, তারাও দেশ পরিচালনা করেছেন, অতীত অভিজ্ঞতার আলোকে আমাদেরও ত্রুটিবিচ্যুত ছিল। সবকিছুকে একত্রিত করে আমরা সম্মুখমানে এগিয়ে যাব, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী হবে। তৃণমূলের যে স্থানীয় সরকারের শক্তিশালী না হলে তার সুফলটা দেশের সাধারণ মানুষ পাবে না, সেজন্য সেদিকে আমাদের কাজ করতে হবে। জি, অনেক সুন্দর বলেছেন। সাথে আরেকটা কথা দুদুভাই আপনার কাছে জানতে চাই, যে আপনার দল থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যেটা থাকা দরকার সেটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি বলা হয়েছে। বিশেষ করে যে অ্যারেস্ট করা হচ্ছে, ইভেন তফসিল ঘোষণা করার পরেও অনেকে অ্যারেস্ট করা হচ্ছে এবং মামলা টামলা আছে, এগুলো নিয়ে অভিযোগ আছে বিএনপির। তো আপনার কি মনে হয় যে এখন যথেষ্ট লেভেল প্লেইং ফিল্ড আছে এবং লেভেল প্লেইং ফিল্ড হবে বলে আপনার মনে হয় কিনা? লেভেল প্লেইং ফিল্ডে যে প্রসঙ্গটা আনলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, তো এই নির্বাচন কমিশনকে আপনি চিনেন, আমরাও জানি। 2014 সালে যে নির্বাচন তারা করেছে, এটা হচ্ছে 100 বছরের একটা কলঙ্ক, ভয়ঙ্কর কলঙ্ক সারা বিশ্বে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাজনীতি করেছি, ছাত্র সংগঠন করেছি, তো আমার জানা মতে কোনো বই পুস্তকে আমি পড়ে এই জিনিসটা দেখিনি যে 2014 মতো কোনো নির্বাচন পৃথিবীতে, সামরিক শাসন হয়েছে, ফ্যাসিজম আছে,
কিন্তু এইরকম একটা মানে সরকার গঠন হয়েছে কোনো নির্বাচন ছাড়া, সেখানে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না, 154টা এখানে হয়েছে, এবং এই কর্মটি করেছে এই নির্বাচন কমিশন, এবং এই কর্ম সহযোগী হচ্ছে এই সরকার। তো স্বাভাবিক কারণে এরকম একটি দগদগে ঘা আমাদেরকে কাঁধে নিয়ে আমরা একটা নির্বাচনে যাচ্ছি। তারপর 2 নম্বর আমি বলি, কোন ভরসায় যাচ্ছে? আমরা বলি 2 নম্বর বলি, প্রথম ভরসা হচ্ছে যেটা বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধ অর্জিত বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের যিনি স্বাধীনতা ঘোষণ তিনি জিয়া রহমান, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের এই আজকে যে সিস্টেমের মধ্যে নিয়ে আসছিলেন সেটা তিনি, এবং তার দলটা আমি করি। সেই জন্যে আমরা আশাবাদী একটা মানুষ, আমরা প্রতিদিনই একটা নতুন স্বপ্ন দেখি, প্রতি মুহূর্তে আমরা ভালো কিছু করার চিন্তা করি। আমরা ছাত্র আন্দোলনে আমরা এরশাদকে পতন ঘটাইছি, এরশাদের আমরা সহযোগী হইনি, এবং স্টিল নাও এরশাদের আমরা বিরোধী। সেই জন্যে আমরা উত্তরোত্তর একটা ভালো দিকে নিয়ে যেতে চাই। তো যেমন আমরা আইন পাশ করেছিলাম কেয়ারটেকার সরকারের, একটা মাগুরার প্রশ্নে একটা সরকারকে তুলকালাম ফেলে দেওয়া হয়েছিল। সেদিন আমাদের যে সরকার ছিল সেই সরকারই পরবর্তী সময় সেই কেয়ারটেকারটা আমরা বাদ দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। ভয়ঙ্কর একটা ব্যাপার। আজকে আমরা গণতন্ত্রের কথা বলছি, নির্বাচন করতে পারছি না, আমরা সবাইকে নিয়ে আসতে পারছি না। যেমন উপজেলা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, দুটো দিন খুব ভালো হলো, তারপরে যে ঘটনা সেটা খুব ভালো ঘটনা না, সেটাকে সারা বিশ্ব দেখেছে, দেশবাসী দেখেছে, ভোট এটা করা সম্ভব হয়নি। তারপরে সিটি কর্পোরেশনের যে নির্বাচন আমরা গতটা দেখলাম, এটা তো আপনাকে আগেই বললাম আমাদের জন্য খুব ভয়ঙ্কর। সেই জায়গাতে আমরা বেরোতে চাচ্ছি, আমরা বেরোনোর জন্য একটা নির্বাচনে অংশগ্রহণ করছি। আরেকবার আমরা বলেছি যে আগে খারাপ কাজ করেছি বলে, মানে নির্বাচন কমিশন আগে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে সামনে সে সাফল্য পরিচয় দিবে না বা ভালো কিছু কাজ করা যাবে না, এটা কিন্তু বড় কথা নয়। সেই জন্য সেখানে যাওয়া, আর সেখানে যদি সে আবার ব্যর্থ হয় তখন দেশের জনগণ আছে। যেমন একটা নতুন সিস্টেম যেটা আপনার একটু অসময় বললো, আপনি বললেন, সেটা হচ্ছে এবারই প্রথম দলীয় ভিত্তিতে, যদিও আগের নির্বাচন করতো দলীয় লোকরাই অংশগ্রহণ করতো, প্রতীকটা জাতীয় প্রতীক ছিল, জাতীয় প্রতীকটা নৌকা বা ধানের শীষ বা লাঙল এইগুলো ব্যবহার করা হয়নি। এবার সেটা সহ আমরা নির্বাচনে যাচ্ছি, সেই জন্য এটা একটা আলাদা দিক আছে। যেমন একটা ত্রুটি আছে, যদি মেয়র যিনি নির্বাচিত হবেন, কারণ কাউন্সিলররা কিন্তু দলীয় ভিত্তিতে হবে না, প্রথমে এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, পরে এটা বাদ দেওয়া হয়েছে। তো এখন প্যানেল মেয়র থেকে যে মানে ধরেন মেয়র নাই কোনো কারণে, বরখাস্ত হয়েছে, মারা গেছে, অপরাধ হিসাবে সাব্যস্ত হয়েছে, নাই, তাহলে প্যানেল মেয়র থেকে সে যাবে, প্যানেল মেয়র তো প্রতীকে নির্বাচিত না, নির্বাচিত না, তাহলে এখানে একটা ত্রুটি থাকছে। এখানে উনি বলেছেন যে আলোচনার মাধ্যমে এগুলো করা না, একটা কথা বলেছেন আলোচনার মাধ্যমে। যেমন আমরা রাজনৈতিক দল থেকে যারা ম্যাক্সিমাম বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আন্দোলন করি, সংগ্রাম করি, দাবি যেতে হবে, যদি শেষ করেন এই প্রশ্ন, হ্যাঁ এক সেকেন্ড, দাবি তুলি, এখানে যেসব বিশেষজ্ঞ পর্যায়ে কাজ করে স্থানীয় সরকার, তারা যদি জিনিসগুলো আইন পর্যায়গুলো আরো দ্রুত কাজ করতে পারতেন, আমার ধারণা সেই ক্ষেত্রে এটা আরো সমৃদ্ধ হতো, ভবিষ্যতে হতে পারে। ভবিষ্যৎ আমরা যেটা বলেন আপনি আশাবাদী মানুষ, আমরা আশা রাখতে তো অসুবিধা নাই। সাথে আমিও বলি যে লেভেল প্লেইং ফিল্ড একটা তো একটা অন্যতম পূর্ব শর্ত। সেই যে লেভেল প্লেইং ফিল্ড, বিশেষ করে যে এটা তো আমরা জানি, প্রত্যেকদিন আমরা সাংবাদিকরা জানি যে বিভিন্ন কারণে বিরোধী নেতা কর্মীদের ধরা হচ্ছে। তো এখন এই নির্বাচনের সময় ফিল্ডটা তৈরি করার জন্য মানে আপনি কি বলবেন, মানে যথেষ্ট ফিল্ড আছে কিনা, বা কিভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড বা একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার হতে পারে? নির্বাচনের পরিবেশ তো আছেই, তারপরেও মানে দুদু ভাইরা যে কথাগুলি বলেছে, স্পেশালি বলতে চাচ্ছেন যে রাজবন্দীদের মুক্তি, মূলত এই জায়গাটাতে রাজবন্দীদের মুক্তির কথা কি বলা হয়েছে না? যারা প্রার্থী আছেন তাদেরকে বিশেষত এই যে আমি একটু বলি যে এই গত 15-20 দিনের মধ্যে প্রায় 4000-এর ঊর্ধ্বে, যার অধিকাংশ বড় অংশটা হচ্ছে আমাদের প্রার্থী এবং প্রার্থীর পক্ষে কাজ করবে, তারা কিন্তু জেলের মধ্যে নেওয়া। সেখানে এটা ওই বন্দী মুক্তির একটি বিষয়। সেখানে মানে এই দেশের সামগ্রিক রাজনীতির প্রেক্ষাপটে গত 6 মাস, গত 3 মাস, গত 9 মাসের যে গ্রেপ্তারকৃতদের সংখ্যা, এগুলি নিয়ে একটু স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি কথা বলতে হবে।
কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু রাজবন্ধু হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও বলা হয়েছে, মতিউর রহমান নিজামীকেও বলা হয়েছে। সেই জায়গাটায় কিভাবে দেখবে এই নির্বাচনকে ঘিরে যে বিষয়টা আছে সেটাও, যারা পেট্রোল বোমা ধরা পড়েছে, পেট্রোল বোমা সন্ত্রাসে, সেই বিষয়গুলো অগ্নিসংযোগ না, গাছ কাটা জ্বালাও পোড়াও করে যে ঘটনা, মামলাগুলি তো শেষ হয়নি। আমাদের দেশে মামলাগুলি শেষ করার প্রক্রিয়াটা তো রাতারাতি হয়নি। বিশেষ 2-4টা রাজন হত্যা মামলার মতো ঘটনার বিশেষ বিবেচনা। তো নর্মালি বাংলাদেশে যে মামলার যে প্রক্রিয়া কি, বিচারাধীন মামলার প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলি তো শেষ হয় নাই। সেই মামলাগুলি হয়েছে, বিচার কাজ চলছে, শেষ হওয়ার মধ্যে দিয়ে চলবে। এখনো যেটা বলতেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঘিরে যে তার রায় বাস্তবায়নের সময় একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, তখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তারপরেও এই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে আমার পৌরসভায় বিএনপির কোনো ক্যান্ডিডেট যাতে অ্যারেস্ট না হয় এই মুহূর্তে, যদি এখন খুনের মামলা থাকলে তো কিছু করেন না, যদি ওই ধরনের বড় ধরনের মামলা সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেই দায়িত্বটা কিন্তু যতটা সরকার, সেই হিসেবে সরকারের চেয়েও বেশি আসলে সিএসির এবং বিএনপির দিক থেকে ওই বিষয়গুলো আরো স্পেসিফিক্যালি বলা দরকার। অবশ্য বলার সময় পার হয়ে যায় না, মাত্র ক্যান্ডিডেটগুলির কাছে হয়তো মামলা যদি থাকে সেটা হলো নতুন করে যাতে মামলা না দেয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলতে হবে। এগুলি সকলের দিক দিয়ে খেয়াল রাখতে হবে। সেই জায়গাটা সকলেরই দায়িত্ব খোঁজখবর রাখা একটা সুন্দর নির্বাচনের স্বার্থে। কিন্তু এর সাথে মানে দুদুভাই কয়েকটা বিষয় উল্লেখ করেছে, শত বছরের কলঙ্ক নির্বাচনের বিষয়। এখন ধরেন আমি যদি 5 জনের নির্বাচন বলি, 5 জনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, সেটাকে বিএনপির দিক থেকে কিভাবে মূল্যায়ন করবে সেটা ওনাদের রাজনৈতিক বিশ্লেষণের ব্যাপার। আমরা যেটা মনে করি এটি বিএনপির সীমাবদ্ধতা, নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক সীমাবদ্ধতা বা রাজনৈতিক ব্যর্থতা বা রাজনৈতিক দলীয়পনা, ইতিহাসও বলে দেবে সেটা কিভাবে নির্ণয় করবে। সেই আলোচনায় আমি নাই বা গেলাম। কিন্তু বাকশালকে যদি বলা হয় একদলীয় শাসন ব্যবস্থা, এটা তথ্যগত ত্রুটি আছে। আওয়ামী লীগ তো ছিলই, আওয়ামী লীগের সাথে আরো দলের সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ হয়েছিল, একটি অর্থনৈতিক কর্মসূচিকে সামনে রেখে, যেই কর্মসূচির সাথে বিএনপির প্রতিষ্ঠাতাও সম্পৃক্ত ছিলেন। আর 75 বাংলাদেশে দাঁড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব যে দলটা গঠন করেছে, সামরিক শাসনের আদলে ডিজিএফের এজেন্ট দ্বারা না, সামরিক গোয়েন্দা সংস্থার এজেন্ট দ্বারা যে দলটি গঠন করা হয়েছে, বিভিন্ন দল থেকে লোকজন ভাগিয়ে, প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে, হুমকি দিয়ে, ধমক দিয়ে, চোখ রাঙ্গানি দিয়ে, সেই দলটা যদি হয় বহুদলীয় গণতন্ত্রের নমুনা, তাহলে তো গণতন্ত্রের উপর আবার নতুন করে কথা বলতে হবে, গবেষণা করতে হবে। নিঃসন্দেহে আমরা গণতান্ত্রিক চর্চাগুলি এখন করছি। আমি সেই এই কথাগুলি বললাম যেহেতু উনি এই কথাগুলি আনলেন, সেই জন্য আর কি। নির্বাচনী প্রক্রিয়া এদেশের নির্বাচনের ইতিহাসের আরো অনেকগুলি নির্বাচন আছে, 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আছে, অনেকগুলি নির্বাচন আছে, সেই নির্বাচনগুলি নিয়ে আলাদা আলোচনা করা যাবে। আমি সেই প্রেক্ষাপটে যেতে যাচ্ছি না, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ক্ষমতায় আছি, এখন দুদুভাইরাও ক্ষমতায় ছিলেন। দায়িত্ব থেকে বাইরে থাকার সুযোগ আমাদের কারোরই নেই। দেশের আজকের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, তখন দায়িত্বটা আমাদের কাঁধে নিয়ে আমরা এগোতে চাই। আমরা গণতন্ত্রের ভিত্তিগুলিকে শক্তিশালী করতে চাই। গণতন্ত্রের ভিত্তিগুলি শক্তিশালী করতে গেলে পার্লামেন্ট যেমন প্রথম, তারপরে নির্বাচনী ব্যবস্থা। অবশ্যই নির্বাচনী ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে হবে। অবশ্যই নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। সে দায়িত্ব আমার, আপনার। আমরা অবশ্যই আগামী দিনের যে বাংলাদেশে এখন একটি সুন্দর নির্বাচনী আবহাওয়া চলতেছে, গ্রামে গঞ্জে নবান্নের গানের চেয়েও অনেক বেশি হচ্ছে এখন নির্বাচনের উৎসবটা। ওটা অনেক পিছনে পড়ে গেছে। নতুন ধান কাটা হচ্ছে, পিঠা পুলি খাওয়া হবে, শীতের আমেজ পড়ছে, মাছ শাক সবজি ভর্তি। ওইটার চেয়ে বড় ব্যাপার নমিনেশনটা কে পাচ্ছে, আওয়ামী লীগের কে পাচ্ছে, বিএনপির কে পাচ্ছে, সেইগুলি নিয়ে কিন্তু আজকে মিছিল শুরু হয়ে গেছে। আজকে সারা রাতে সবাই প্রস্তুতি নিচ্ছে, কালকে দল বেঁধে ঢাক ডোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে থাকবে। সেই পরিবেশটুকুকে আমরা সম্মুখপানে এগিয়ে নিয়ে যেতে চাই। এ দায়িত্ব আমারও, এ দায়িত্ব আপনারও। সরকার হিসেবে দায়িত্বটা হয়তো আমার বেশি, কিন্তু আপনি দায়িত্বের বাইরে থাকতে পারবেন না। চলেন
আমরা সবাই মিলে সেই পরিবেশটাকে ধরে রাখি, আগামী দিনে এগিয়ে যাই। তারপর ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে, আমরা এগিয়ে যাব। তারপর একসময় পার্লামেন্ট নির্বাচন আসবে, সেই নির্বাচনটাও আমরা সেই পর্যন্ত এগিয়ে যাব। এর মধ্যে দিয়ে আমরা সকলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো বলে মনে করি। খুব সুন্দর আশার কথা বললেন অসীম কুমার উকিল। সাথে যেমন বললেন যে গ্রামেগঞ্জে উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে, এটা তো আসলে সত্যি কথা যে গ্রামেগঞ্জে উৎসাহ উদ্দীপনা, কে নমিনেশন পাচ্ছে আমরা ইতিমধ্যে তো অবশ্যই সবাই জেনে গিয়েছে যে কে নমিনেশন জেনে গেছে ইতিমধ্যে। কিন্তু সাথে সাথে এটাও একটা দেখা যাচ্ছে যে কিছু কিছু বিদ্রোহী প্রার্থী দেখা দিচ্ছে দুই দলে, আওয়ামী লীগ বিএনপি, এবং বিদ্রোহী প্রার্থীরা কোথাও কোথাও মিছিল করেছে, কোথাও দু এক জায়গায় হরতালও দিয়েছে। তো বিদ্রোহী প্রার্থী বিষয়গুলো কি বলবেন, কিভাবে এগুলো ম্যানেজ করছেন আপনারা? প্রথম কথা বলে, এটা গ্রামগঞ্জের ইলেকশন না, এটা শহরের ইলেকশন। পৌরসভা হচ্ছে শহর কেন্দ্রিক, সেহেতু গ্রামগঞ্জের ইলেকশন সেটা ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, সেটা এখন শুরু হয়নি। দুই হচ্ছে যে আওয়ামী লীগের জন্য উৎসব, বিএনপি ঘরে থাকতে পারে না, বিএনপি তাড়ার উপরে আছে এবং আজকে তা না, বহুদিন থেকে। মাঝে একটু কমেছিল, ইলেকশন ঘোষণার আগের দিক থেকে বেছে বেছে কখনো কখনো গণহারে, এটা জেল, থানা, আদালত, এটা বিএনপির উপরে আছে। এবং আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে গতকাল আমাদের মহাসচিব মুক্তি পেয়েছেন, এটা আপনি দেখেছেন। সেহেতু উৎসব বলতে যেটা বোঝায় সেটা আওয়ামী লীগের জন্য হতে পারে বা সেইভাবে প্র্যাকটিসও করতে পারে, কিন্তু বিএনপির জন্য এটা একটা সংকটকালীন অবস্থা মোকাবেলা করে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। দুই নম্বর হচ্ছে, এখানে আমি অসীমকে সঙ্গে বলি যে তাদের দৃষ্টিতে বিএনপি অনেকগুলো কেস কাছারির মধ্যে বা যে আইন আদালত, সেটা তাদের দৃষ্টিতে খুব যৌক্তিক। এরকম একটা সময় আওয়ামী লীগের গিয়েছিল, যখন পাকিস্তানের শেষের দিকে এসে আমরা জানতাম যে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডেন্ট, তখনও তিনি বঙ্গবন্ধু বা জাতির পিতা বা এই ক্যাটাগরির নেতা না, তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে পাকিস্তানিরা বিচার করতে চেয়েছিলেন। এবং জনাব তাজউদ্দিন সাহেব, জনাব নজরুল সাহেব থেকে সবাই তখন জেলে ছিলেন। তখনও কিন্তু পাকিস্তানিরা তাদের রাষ্ট্রদ্রোহী, আওয়ামী লীগ এবং ভারতের দালাল এই হিসাবে তাদেরকে নানান ক্যাটাগরিতে কেস কাছারি করা হয়েছিল। তখন মৌলানা ভাসানী সহ দেশবাসী কিন্তু সেটা বিশ্বাস করে নাই। আজকে তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে বক্তব্য হাজির করছেন, সেটা রাজনৈতিক বক্তব্য এবং সেই বক্তব্য অতীতে আমরা দেখেছি এবং অতীতে এর পরিণতিও দেখেছি। দুই নম্বর হচ্ছে, বিএনপি কারা গঠন করেছে, বিএনপি কোন ধরনের দল, বিএনপি কি করতে পারে, এটা আওয়ামী লীগ জানে। যতবার ফ্রেশ ইলেকশনের বিএনপির সঙ্গে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে, বিএনপি সেই ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থেকেছে। তাদের ভোট প্রাপ্তি এবং আওয়ামী লীগের ভোটের অংশ খুব বেশি দূরত্বে আছে এটা মনে হয় না। তো ওই মানুষগুলো কি ডিজিএফআই এজেন্ট হবে? ওই মানুষগুলো কোন এজেন্সির মানুষ হবে নাকি? বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের বিচার হবে স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। যদি তারা বিএনপিকে একেবারে নরকের কীট মনে করে, তাহলে ইলেকশনটা স্বাভাবিকভাবে দিতে অসুবিধা কোথায়? তারা আসলে জনগণকে ভয় পাচ্ছে, তারা আসলে রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে ভয় পাচ্ছে, তারা আসলে স্বচ্ছ গণতন্ত্র। সংক্ষেপে দাদা কিন্তু সময় দিতে হবে, অবশ্য প্রায় শেষ পর্যায়ে। আমি ঘড়ি দেখে দেখেছি যে আমি 5 মিনিট বলেছি, সে 6 মিনিট বলেছে, এখন আমি 4 মিনিট এসে দাঁড়াই। 4 মিনিট তাড়াতে কিন্তু 2 মিনিটের সময় নেই। যদি না, সেটা যদি আপনি আমার উল্লেখ করে বলেন তাহলে অসুবিধা। এটা যেরকম একটা সঙ্গীতের একটা মাত্রা থাকে না, কবিতার একটা মাত্রা থাকে না, বক্তব্যের একটা মাত্রা থাকে। তো যে কথাটা আমি বলেছি, আমরা গণতন্ত্র প্রিয় দল, আমরা প্রতিনিয়ত কেস কাছারি, প্রশাসন, যেমন অনেকে পুলিশকে এখন পুলিশ লীগ বলছে, প্রশাসনকে প্রশাসন লীগ বলছে। এটার থেকে যেতে আওয়ামী লীগ আবার সত্যিকারের পুলিশ, সত্যিকারের প্রশাসন, সত্যিকারের আইনের শাসন, সত্যিকারের নির্বাচন, আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। জি, বিজয়ের মাস 16ই ডিসেম্বর বিজয় দিবস। বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা জানাই, বিজয় দিবসের অভিনন্দন জানাই। আমাদের এই উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের 75 রাজনীতিতে বিষ ফোড়ার মতো সে দাঁড়িয়েছে ধর্মান্ত সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গিবাদ, মৌলবাদ। হ্যাঁ, এটা কোনো দেশে তালেবান নামে আসছে, কোথাও আইএসের নামে আসছে, কোথাও জামাত ইসলামের নামে আছে, একই অঙ্গে বহুরূপ।
আমাদের এই গণতন্ত্রকে শক্তিশালী করতে, বিজয়ের যে সুবাতাস সকলে ঘরে পৌঁছে দিতে, আমাদের সকলকে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করতে সকল ক্ষেত্রে প্রতিবন্ধক হলো এই ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। আজকের দিনে দাঁড়িয়ে সকলের প্রতি প্রত্যাশা থাকবে, আসুন এই ধর্মান্ধ সাম্প্রদায়িক জঙ্গিবাদ, মৌলবাদ, এই জঙ্গলি গোষ্ঠীর বিরুদ্ধে আমরা সকলে মিলে দাঁড়াই। পথ খুব সহজ, কুসুমস্তীর্ণ নয়, খুব সহজে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমাদের আগামী দিনগুলি আরো সুন্দর হবে। আমার দুদু ভাইয়ের প্রতিও আমাদের সে আহ্বান থাকবে, আসুন যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর কবর রচনা করে, এরা অশুভ শক্তি, এরা পশু শক্তি, এরা দানব শক্তি, এদের কবর রচনা করে আমরা সম্মুখমানে এগিয়ে যাই। আগামী বাংলাদেশ আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বলি, জীবনানন্দ দাশের রূপসী বাংলা বলি, আর আমাদের আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বলি, সেই বাংলা বিনির্মাণ হবে যার সুফল আমরা সবাই ভোগ করব। সেটাই আজকের দিনে প্রত্যাশা, খুবই ভালো প্রত্যাশা করে। সাথে যেটা বলছিলাম, দুদুভাইকে যে প্রশ্ন করেছি যে 30 সেকেন্ডে বলেন যে বিদ্রোহী প্রার্থীদেরকে কিভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখেন কেবলমাত্র সারা দেশে একটি জায়গায় একটি ঘটনা ঘটেছে, বরগুনার কোনো একটি জায়গায় ক্যান্ডিডেটের মধ্যে সকাল সন্ধ্যা হরতাল হয়েছে। হ্যাঁ, আমি স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি, আমি স্ট্যাটিস্টিক্স ছাত্র আঁকি, যে কোনো সিস্টেমের মধ্যে এরর থাকে 5%। ইট ইজ নট মোর দ্যান 5%। ইফ ইট ইজ 5%, আমরা এটা অ্যাভয়েড করতে পারি। এগুলো কোনো না, মানে গ্রহণযোগ্য বিষয় না। আচ্ছা, ঠিক আছে। তার মানে বিদ্রোহী প্রার্থী নিয়ে আপনাদেরকে দুশ্চিন্তায় নেই। আমরা আশা করি যে আগামী যে সামনে পৌর নির্বাচন, বিএনপি অংশগ্রহণ করেছে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। বিএনপি যে প্রত্যাশা করছে তারা তাদের প্রার্থী নিয়ে নির্বাচন পরিচালনা করতে পারবে এবং সুন্দর একটা নির্বাচন হবে। জাতি সামনের দিকে আপনি যেমন প্রত্যাশা করেছেন আমরা এগিয়ে যাবো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওএসএস এই সময়। আজ এ পর্যন্তই। আর আপনারা এই অনুষ্ঠান আপনারা যদি অনলাইনে দেখতে চান তাহলেও দেখতে পারবেন। সেজন্য আপনাদের ভিজিট করতে হবে ntvbd.com এই ঠিকানায়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।